পশ্চিমবঙ্গের এক ঐতিহাসিক জেলা নদিয়া ডিস্ট্রিক্টের এক ঐতিহাসিক শহর কৃষ্ণনগরের ইতিহাসের খোঁজে বেরিয়ে গেছিলাম 4 তারিখ সকালবেলা। আর আজকে এই পর্বে আমি দেখাবো কৃষ্ণনগরের সম্পূর্ণ ইতিহাস। আজকে বেরিয়ে পড়েছি আমি নদিয়া ডিস্ট্রিক্টের অন্যতম শহর, ঐতিহাসিক শহর, রাজার শহর, আর আমাদের অতি প্রিয় চরিত্র গোপাল ভাঁড়ের শহর, সেই কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আর কৃষ্ণনগরের ইতিহাসের খোঁজে কৃষ্ণনগরের রাজবাড়ি, চণ্ডীগ্রাম আর বিভিন্ন জায়গা দেখার উদ্দেশ্যে। এখন বাজে 11টা। এই কৃষ্ণনগর অ্যানাউন্স হয়েছে পদ্মা স্টেশন থেকে। কৃষ্ণনগর লোকাল ধরে আমি বেরিয়ে যাব কৃষ্ণনগরের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে মাত্র 113 কিলোমিটার দূরে কৃষ্ণনগর। লোকাল ট্রেনের সময় লাগে মাত্র 2.5 ঘন্টা, আর টিকিট ভাড়া 25 টাকা। চলুন ঘুরে আসি কৃষ্ণনগর। কৃষ্ণনগরের কৃষ্ণনগর সিটির আগের স্টেশন বাতকুল্লা। এখন বাজে ঠিক 1টা নাগাদ ঢুকলো বাতকুল্লা, মানে 1:10-15 ঢুকে যাব কৃষ্ণনগর। এই আমি ঢুকলাম কৃষ্ণনগর সিটি স্টেশনে। আজকে আমার পুরো কৃষ্ণনগর শহরটা ঘুরবো এবং এখানকার মেন দ্রষ্টব্য কৃষ্ণনগর রাজবাড়ি, চণ্ডীগ্রাম প্লাস গোপাল ভাঁড়ের গ্রাম। আর কৃষ্ণনগর আমরা জানি বিখ্যাত মৃৎশিল্পী, কাঠের পুতুলের জন্য, মাটির পুতুলের জন্য। সেই পটুয়াপল্লীও আমি ঘুরবো। এখন এই ঢুকেছি, বাজে 1:10, ঘন্টা 4 টোটাল সময় লাগবে। সেই উদ্দেশ্যে আমি ঢুকে বেরিয়েছি। পুরোটা আপনাদের সামনে তুলে ধরবো এই নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণনগর ঐতিহাসিক শহর, তার ইতিহাসের খোঁজে। এখন বাজে ঠিক 1:10। কৃষ্ণনগর সিটি জংশনে নেমে একটা টোটো নিয়েছিলাম পুরো কৃষ্ণনগর শহরটা ঘুরে দেখার জন্য। আর এই 4-5 ঘন্টার টোটোর জন্য ভাড়া লাগে 600 টাকা। এই অঞ্জনা নদীর সামনে আমি দাঁড়িয়ে আছি। অঞ্জনা নদী এখন পুরোটাই পদ্মায় গিয়ে মিশেছে এবং এই কৃষ্ণনগরের আদি নাম ছিল রুইয়া। মহামায়া মন্দির এর পাশেই। ভীষণ সুন্দর জায়গাটা, গ্রাম্য পরিবেশ, গ্রাম বাংলার পুরো ছোঁয়া এখানে আছে। সেই আমি টোটো ধরে, এত ভালো লাগছে এই রাস্তা ধরে যেতে, দারুণ সুন্দর। শীতকালে কৃষ্ণনগর ভ্রমণে এটা কিন্তু ভীষণ সুন্দর। কৃষ্ণনগর, নবদ্বীপ, মায়াপুর পুরোটাই এখান থেকে করে নেওয়া যায়। এই সামনের এই পাঁচিল মহামায়া মন্দিরেরই বর্ডার। আমি এখন মহামায়া মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এই মহামায়া মন্দিরে প্রবেশ করব। সামনের গেটটা বন্ধ, পেছনের গেটটা দিয়ে ঢুকতে হবে একদম ভেতর দিয়ে। এই মহামায়া মন্দির যাওয়ার রাস্তাটা একটু দেখাই। আপনি দেখুন, ঘন জঙ্গল চারিদিকে। সেই জঙ্গলের মধ্যে দিয়ে, যেটা সব থেকে পুরনো মন্দির মহামায়া, কথিত আছে 1200-1300 শতকে এই মন্দির তৈরি হয়েছিল। সেই পুরনো মহামায়া মন্দির, যেটা অরিজিনাল মহামায়া মন্দির, সেখানে যাচ্ছি। সামনে গেটটা বন্ধ, যেটা নতুন মহামায়া মন্দির। আর এটা হচ্ছে আদি মহামায়া মন্দির কৃষ্ণনগরের। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে ভেতরে যাওয়া। বহুদিন বাদে এরকম গ্রাম বাংলার ভেতর প্রবেশ করেছি, যেটা অন্যরকম অনুভূতি লাগছে, অন্যরকম ভালো লাগা। মেন রোড থেকে প্রায় 1/2 কিলোমিটারের রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে সেই আদি মহামায়া মন্দির। এটাই পুরনো মহামায়া টেম্পল। হ্যাঁ, এটা কি ইতিহাস, কি জানো এটা সম্বন্ধে? ইতিহাস বলতে এটা অনেকদিন আগেকার আমাদের যে দাদু জেনারেশনটা ছিল, তার থেকে এগুলো দেখে আসছে। কিসের মন্দির এটা? এটা পুরনো মহামায়া মন্দির। এটা হচ্ছে মহামায়া মন্দির, এটা পুরনো মন্দির। এটাই হচ্ছে অরিজিনাল ওল্ড মহামায়া মন্দির, 1200 শতক। কিছুই ছিল না, এটা একটা পুরো দোচালা ছিল। এই যে সেই কি যেন হয়ে গেল, টালির যেটা হয়, খড়ের ঘর ছিল, পরে করা হয়েছে। এটা পরে করা হয়েছে। আর সামনেরটা পরে তৈরি হয়েছে। হ্যাঁ, ওটা অনেকে আগে ছিল। ওটা মন্দির, ওটাও মহামায়া মন্দিরটা না? ভীষণ সুন্দর একটা পরিবেশ, গ্রাম্য পরিবেশ, এত ঘন জঙ্গলের ভেতর এই মহামায়া টেম্পল।
1200-1300 শতকের এই মহামায়া টেম্পল, দারুণ লাগছে। আর সামনে যে মন্দির সেটাও আমি দেখাবো, ভীষণ সুন্দর। বাপরে, এই সেই আদি মহামায়া মন্দির, গা ছমছম করা পরিবেশটা আমি দেখাই, বিউটিফুল জায়গা। সামনেটা মহামায়া মন্দির, মাতৃ মন্দির। আমি ভেতরটা দেখাচ্ছি কারণ গেটটা বন্ধ, যার জন্য এই মন্দিরটা ভেতরে ঢোকা যাবে না এখন। এইদিকে মন্দিরের পুরো অংশটা একটু দেখছি, বাইরে থেকে দেখানোরই চেষ্টা করছি। গেটটা বন্ধ বলে, এই গেটটা 4টের আগে খুলবে না। আমি এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণনগরের সৎসঙ্গ বিহার, তার মন্দিরের সামনে। বিরাট বড় এরিয়া নিয়ে এই সৎসঙ্গ বিহার। মহামায়া মন্দির ঘুরে আমি এখন সৎসঙ্গ বিহার হয়ে রাজবাড়ি যাব। ঘূর্ণিগ্রামে পুতুল, কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল তৈরির পুরো জায়গাটা দেখব। এখন একটু সৎসঙ্গ বিহারটা ঘুরে নিই, বিরাট বড় এরিয়া নিয়ে। কৃষ্ণনগর ভ্রমণে বেরিয়ে প্রথমে চলে গেছিলাম অঞ্জনা নদী হয়ে মহামায়া মন্দির। আর এই জঙ্গলে ঘেরা 1200-1300 শতকে তৈরি হওয়া মহামায়া মন্দির কিন্তু ভীষণ ভালো লাগবে। এই গ্রাম বাংলার ঘন জঙ্গলের মধ্যে এই মহামায়া মন্দির দেখে, যদিও নতুন মন্দির, সামনেরটা বন্ধ ছিল, দেখে চলে এসেছিলাম সৎসঙ্গ বিহার। এই সৎসঙ্গ বিহার আশ্রমটাও কৃষ্ণনগর উপকণ্ঠে, কিন্তু ভীষণ সুন্দর। এখানে কিন্তু বেশ কিছুক্ষণ সময় আপনি কাটিয়ে দিতে পারেন। শ্রী শ্রী অনুকূল ঠাকুরের এই সৎসঙ্গ বিহার মন্দির কিন্তু কৃষ্ণনগরের অন্যতম দ্রষ্টব্য স্থান। শ্রী শ্রী তারাধাম, কৃষ্ণনগরের এই তারাধাম কালকে কৌশিকী অমাবস্যা গেছে, তার উপলক্ষে যজ্ঞ হয়েছে। হ্যাঁ, কোথাও খুলে যাচ্ছে মায়ের মুখ, মায়ের এই সেই তারা মা। বাহ, কি সুন্দর! এই কৃষ্ণনগর তারাধাম, শ্রী শ্রী তারাধাম, মায়ের ছবি আমি দেখাচ্ছি। জয় মা তারা, জয় তারা। এই তারাধাম মন্দিরের পাশে মাঠ আছে, সেই মাঠে সাধু মেলা বসে মাঘী পূর্ণিমার দিন, সেই মাঠটাও দেখাবো। একটু অন্য ধরনের কৃষ্ণনগর, সেই কৃষ্ণনগরের ইতিহাসের খোঁজে বিভিন্ন দিকে আমি যাচ্ছি, চেষ্টা করছি একটু অফবিট কৃষ্ণনগর, যেগুলো অনেক ইতিহাস না জানা ইতিহাস, সেগুলো একটু খোঁজার। সেই কৃষ্ণনগরের শ্রী শ্রী তারাধাম মন্দির, মেলার মাঠের। এটা ত্রিনাথ মন্দির ওইটা। আচ্ছা, মানে এটা তারা বাবার মন্দির আর কি। ত্রিনাথ বাবা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ওখানে আছে, মূর্তি আছে। আমি যাচ্ছি এখন পাশেই ত্রিনাথ মন্দির, মেলার মাঠে। মেলার মাঠ কোনটা? এটাই মেলার মাঠ। এই মেলার মাঠে আখড়া আছে, এখানে যজ্ঞ হয়। আচ্ছা, এবং সাধু মেলা হয় মাঘী পূর্ণিমার সময়, তাই তো? বাহ, ভীষণ সুন্দর জায়গা। এই ঘরগুলো কাদের আছে? সব ঠাকুর আছে, ওটা বামকুঠি। আচ্ছা, ভীষণ সুন্দর জায়গা। এই একটা নতুন জায়গা, কৃষ্ণনগর সম্বন্ধে জানা ছিল না। এই তারাধামের পাশেই, সামনেই ত্রিনাথ মন্দির, আমি দেখাচ্ছি। ওই দিক দিয়ে যাবো তো? না, এটাই মেন গেট। আচ্ছা, ঠাকুর এখানেই আছে। আচ্ছা, একটা সাধুদের থাকার জায়গা, এসব সাধু আখড়া আছে। ওইটাতে মনে হয় একটা সাধু আছে। এখানে 5টা আখড়া আছে, টোটাল 5টা আখড়া আছে এখানে। 5টা যজ্ঞ 3 দিন ব্যাপী। ঠিক মাঘী পূর্ণিমার দিন। এটা বামকুঠি। এটা এই দেখাই সাধুদের আখড়ার জায়গা, এটা বামকুঠি। এই হচ্ছে বামকুঠি, এখন ঢাকা রয়েছে ওই জয়িটা। ঠিক। বাহ, এটা হচ্ছে গোপালের আখড়া এটা। আচ্ছা, এটা গোপালের আখড়া, গোপালেশ্বর গোপালের আখড়া।
এটা হচ্ছে মা কমলা কামিনী। আর এটা মা কমলা কামিনী আখড়া। দেখুন মা বিদ্যার দেবী মা কমলা কামিনী। কমলা কামিনী মন্দির না? এরা শীতকালের মাথার উপরে থাকে। বাহ, কি সুন্দর, দারুণ সুন্দর জায়গা। কৃষ্ণনগরের এই জায়গা খুব একটা কেউ জানে না, এটা কিন্তু একটা বিরাট পাওনা হলো আজকে আমার। এই যজ্ঞের জায়গা, কি সুন্দর জবা ফুল ফুলেছে, পুরো একদম গ্রাম্য পরিবেশে অসাধারণ জায়গা। এই সব সাধুদের আখড়া। মেলার সময় এগুলো সব শুকিয়ে যায়, সব ভরে যায় লোক। মাঘী পূর্ণিমার সময় মেলা হয়। আচ্ছা, সময় হয় সাধু মেলা। কি হয় মেলাতে? মেলাতে সাধুদের যজ্ঞ হয়, শান্তি যজ্ঞ, 3 দিন ধরে শান্তি যজ্ঞ চলে। আর সাধুদের এখানে সেবা, শান্তি, আদর, আপ্যায়ন। আচ্ছা, বহু দূর দূর থেকে সাধু আসে, প্রায় 200-250-300 সাধু চলে আসে, প্যান্ডেল করা হয় থাকার জন্য। আমি এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণনগরের মূল আকর্ষণ কৃষ্ণনগর রাজবাড়ির সামনে। এই সামনে হচ্ছে রাজবাড়ি গেট, আর গেট এন্ট্রান্স গেটটা, আর সামনে আছে রাজবাড়ি। আমি দেখাবো। কৃষ্ণনগর রাজবাড়ি তৈরি হয়েছিল রাজা কৃষ্ণচন্দ্রের 1728 থেকে 1782 সাল অবধি ওনার রাজত্বকাল। আমি সেই কৃষ্ণনগর রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আমি পুরো রাজবাড়িটা দেখানোর চেষ্টা করছি এবং তার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। জলঙ্গি নদীর ধারে কৃষ্ণনগর সদর শহর, নদিয়া ডিস্ট্রিক্টের। আর সেই রাজবাড়ি, সেই রাজা কৃষ্ণচন্দ্রের নামে কৃষ্ণনগরের এই শহরের উৎপত্তি। তার আগে এই শহরের নাম ছিল রুইয়া। আর সেই রাজবাড়ি যেখানে আমরা ছোটোবেলা থেকে শুনে এসেছি সেই রসিক গোপাল ভাঁড়ের গল্প। যদিও কৃষ্ণনগরের মানুষ তার অস্তিত্ব নিয়ে বিতর্ক আছে, সেই কৃষ্ণনগরের রাজবাড়ির সামনে দাঁড়িয়ে আছি। এই রাজা কৃষ্ণচন্দ্রের আমলেই কৃষ্ণনগরের প্রভূত উন্নতি হয়েছিল। আমি দেখাবো পুরো এই অঞ্চলটা। কৃষ্ণনগরের মূল আকর্ষণ হচ্ছে এই কৃষ্ণনগর রাজবাড়ি। 1728 খ্রিস্টাব্দে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের তৈরি করেন এই রাজবাড়ি। আর তার আমলেই কৃষ্ণনগরের অভূতপূর্ব উন্নতি হয়েছিল। আমরা জানি কৃষ্ণনগরের এই কৃষ্ণচন্দ্র রায়ের রাজবংশেই এই রাজসভাতেই আলোকিত করেছিল গোপাল ভাঁড়, কিন্তু গোপাল ভাঁড়ের অস্তিত্ব কিন্তু পাওয়া যায়নি। এই রাজবাড়িতে কিন্তু দুর্গাপুজোর সময় আর বড় দল, মানে দোলের পর একটা বড় দল হয় এপ্রিল মাসে, সেই সময় শুধুমাত্র প্রবেশ করতে দেওয়া হয়, বাকি সময় প্রবেশ নিষিদ্ধ। তাই আপনাদের বাইরে থেকেই রাজবাড়ির ছবিটা দেখালাম। কৃষ্ণনগরের ইতিহাসে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের ভূমিকা সবথেকে গুরুত্বপূর্ণ। আর এই শহরের নাম তার নাম অনুসারেই হয়েছে কৃষ্ণনগর। তার আগে কৃষ্ণনগরের নাম ছিল রেউই, যেটা অপভ্রংশ হয়ে বলে রুইয়া। আর 1864 সালে তৈরি হওয়া কৃষ্ণনগর মিউনিসিপ্যালিটি, কৃষ্ণনগর অন্যতম ওয়েস্ট বেঙ্গলের পুরনো মিউনিসিপ্যালিটির মধ্যে একটা। ঐতিহাসিক শহর কৃষ্ণনগরের রাজবাড়ি এক দারুণ দ্রষ্টব্য স্থান। আর এখানে এসে আপনার সবথেকে ভালো লাগবে যখন আপনি ইতিহাসের পাতায় ফিরে যাবেন পুরনো দিনে। রাজা কৃষ্ণচন্দ্র আর তার সেই সভাসদ গোপাল ভাঁড়, যার অস্তিত্ব নিয়ে কিন্তু বিতর্ক আছে। কৃষ্ণনগর রাজবাড়ি দেখে চলে গেছিলাম প্রসিদ্ধ চাষাপাড়া বুড়িমা মন্দির, যেখানে 1772 সালে কৃষ্ণচন্দ্র শুরু করেছিল জগদ্ধাত্রী পুজো। আর কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো অন্যতম সেরা পশ্চিমবঙ্গের মধ্যে। কথিত আছে রাজা কৃষ্ণচন্দ্র একবার দুর্গাপুজোর সময় বন্দি থাকাকালীন যখন ফিরছিলেন দশমীর দিন, তখন মা দুর্গা জগদ্ধাত্রী রূপে তাকে স্বপ্নাদেশ দেন যে তাকে জগদ্ধাত্রী রূপে পুজো করতে। সেখান থেকেই শুরু হয় জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরের। বুড়িমা মন্দির দেখেই চলে গিয়েছিলাম আনন্দময়ী কালীমাতা রাস মন্দিরে। আর এই কালীমাতা মন্দির তৈরি করেছিলেন
রাজা কৃষ্ণচন্দ্র রায়ের প্রপৌত্র গিরিশচন্দ্র রায়। এবং এই কালী মন্দিরটিও, এই আনন্দময়ী কালী মাতার মন্দিরটিও কিন্তু কৃষ্ণনগরের অন্যতম ঐতিহাসিক এক দ্রষ্টব্য স্থান। এবং শহরের উপকণ্ঠে এই মন্দিরটা কিন্তু ভীষণ ভালো লাগবে। এটা কৃষ্ণনগরের বিখ্যাত সেই সিদ্ধেশ্বরী মন্দির। আমরা এখন জলঙ্গি নদীর ধারে যাচ্ছি, বিসর্জন, যেখানে প্রতিমা বিসর্জন হয়। এবং সেই জলঙ্গি নদীতেই বিসর্জনের সময় রাজা কৃষ্ণচন্দ্র দুর্গাপুজো মিস করে যায় 1 বছর। তার সেই শোকে যখন দেবী স্বপ্নদোষে এসে জগদ্ধাত্রী পুজোর রূপে পুজো দিতে বলেন, সেই জলঙ্গি নদীর ঘাটেই যাব। তার মধ্যে রাস্তায় এই সিদ্ধেশ্বরী মন্দির। এই সেই জলঙ্গি নদী, কৃষ্ণনগর শহরের ধারেই এই জলঙ্গি নদীতেই প্রতিমা বিসর্জন হয়। দারুণ সুন্দর জায়গা। আর পাশে এটা স্মৃতি উদ্যান মিউনিসিপ্যালিটির আমার ভালোবাসা। এখানে কি থাকার কোনো ব্যবস্থা আছে নাকি? এমনি পার্ক টাইপের না? আচ্ছা, বাহ, ভীষণ সুন্দর জায়গা। এটা কিন্তু বিকেলবেলার জন্য দারুণ জায়গা। এখানে গঙ্গার ঘাট, এই জলঙ্গির ঘাট। এখানে জলঙ্গি নদীতে বোটিংও হয়, কিন্তু ঘাটটা তো ভীষণ নোংরা করে রাখা। এইখানেই কৃষ্ণনগরের বড় বড় প্রতিমা বিসর্জন হয়। এই জলঙ্গি নদী পুরো পদ্মা নদীতে গিয়ে মিশেছে। সামনে একটা রেস্টুরেন্ট পার্ক আছে, আমি একটু ঢুকি ভেতরে, কিছু খাবার পাওয়া যায় কিনা সেটাও একটু দেখি। সুন্দর জায়গাটা, গঙ্গার এই জলঙ্গির ধারে একটা সুন্দর পার্ক। এখানটা কিন্তু বিকেলবেলা সন্ধ্যাবেলা দারুণ লাগবে। নিচে একটা রেস্টুরেন্টও আছে, কিছু খাবার পাওয়া যায় কিনা একটু দেখি। আনন্দময়ী কালী মাতার মন্দির দেখে সিদ্ধেশ্বরী মন্দির পড়বে পথে। আর সিদ্ধেশ্বরী মন্দির বন্ধ থাকায় দেখা হয়নি, কিন্তু চলে গিয়েছিলাম সেই জলঙ্গি নদীর ধারে, যেখানে কৃষ্ণনগরের সমস্ত ঠাকুর বিসর্জন হয়। আর তার পাশেই মিউনিসিপ্যালিটির এই পার্কটা কিন্তু ভীষণ সুন্দর। আর ভেতরে একটা রেস্টুরেন্ট, যেখানে সব ধরনের খাবারও কিন্তু পাওয়া যায়। এই গোছানো পার্কটা কিন্তু বোঝাই যায় বিকেলবেলা বেশ ভালোই ভিড় হয় এবং বেশ ভালো লাগবে জলঙ্গি নদের ধারে এই পার্ক। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঘূর্ণিগ্রাম। সারা পৃথিবী বিখ্যাত এই ঘূর্ণিগ্রাম কৃষ্ণনগরের একটা ছোট্ট গ্রাম, যেখানে মাটির পুতুল তৈরি হয় এবং সারা পৃথিবী বিখ্যাত। সেই ঘূর্ণিগ্রাম আমি ঘুরে দেখাবো আপনাদের সামনে। জলঙ্গি নদী ঘুরে চলে এসেছিলাম কৃষ্ণনগরের বিখ্যাত ঘূর্ণিগ্রাম, যেই ঘূর্ণিগ্রামে বিখ্যাত মৃৎশিল্পের জন্য। কৃষ্ণনগরের মাটির পুতুল সারা পৃথিবী বিখ্যাত। আর এই মৃৎশিল্পের সূত্রপাত হয়েছিল সেই রাজা কৃষ্ণচন্দ্রের আমলে। আর সেই মৃৎশিল্পের গ্রাম ঘূর্ণিগ্রামের বিভিন্ন স্টুডিও ঘুরে দেখতে দুর্দান্ত লাগছিল। হাতের কাজ, মাটির কাজ দেখবার মতো এই ঘূর্ণিগ্রামে। ঘূর্ণিগ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে মুগ্ধ হয়ে যেতে হবে আপনাকে এই মাটির পুতুলের কাজ, যেটা আমরা কলকাতার বিভিন্ন মেলায় দেখে থাকি। বাহ, কি অসাধারণ সব বানানো মূর্তি। দোকানে জিজ্ঞেস করি, দেখাই কি অসাধারণ।
ফ্যান্টাস্টিক। এই সেই কৃষ্ণনগরের মাটির পুতুলের যে পৃথিবী বিখ্যাত মাটির পুতুল এই কৃষ্ণনগর থেকে তৈরি হয়ে সারা বিশ্বে যায়। আমি এরকম একটা দোকানে ঢুকেছি, কি ফ্যান্টাস্টিক। আমি একটু কথাও বলবো পুরো ব্যাপারটা নিয়ে। একদম কৃষ্ণনগর থানার উল্টো দিকেই এই জায়গাটা, বিউটিফুল, ক্লাস। আপনি তো সিনিয়র লোক, একটু মাটির পুতুলের এই একটু যদি গল্প বলেন। ধরে বানানো, হ্যাঁ, যুগ যুগান্ত ধরে। না, আপনাদের কারখানাটা কোথায়? এখানেই সাথে লাগবে, ভেতরে ভেতরে না? আপনি নিজেও কারিগর হিসেবে হাত লাগাতেন আগে? আচ্ছা, এই তো বিভিন্ন দেশ বিদেশে যায় সব জায়গায়। তো এই যে আমি এইগুলো দেখছি, এগুলো কীরকম দাম আছে? দাম লেগে আছে সব দাম। আচ্ছা, এগুলো এই দুর্গার মন্দিরটা 2500 টাকা এইটা বানানো। এটা পাশেরটা, এটা ফ্যান্টাস্টিক, 3000 টাকা। সত্যি তাই, এই অদ্ভুত, অসাধারণ, ফ্যান্টাস্টিক। $12,300 টাকা। এই দুর্গার সামনে দুর্গা পুজো, দুর্গা প্রতিভা, ফ্যান্টাস্টিক। দুর্গার এই বানানো মূর্তি আমরা বিভিন্ন মেলায় কলকাতায় দেখেছি, নিজের চোখের সামনে থেকে দেখার অভিজ্ঞতা এটা ভীষণ ভালো। আচ্ছা দাদা, একটা জিনিস একটু জানবো। এই যে গোপাল ভাঁড় সম্বন্ধে এত কথা শুনি, গোপাল ভাঁড় কি আদৌ কোনো চরিত্র ছিল? ওটা আমি বলতে পারবো না, যা শোনা যাচ্ছে তাই শুনতে হবে। এইখানে বলতে নাকি ঘূর্ণি গ্রামে ওনার বাড়ি, শুনেছি আমরা, কেউই মানে সঠিক তথ্য কিছু নেই। না। বাহ, ফ্যান্টাস্টিক। গোপাল ভাঁড় সম্বন্ধে সবার আমাদের কৌতূহল। প্রচুর দোকান এখানে, সব মাটির পুতুল তৈরি হচ্ছে, বিখ্যাত। এদের নিজস্ব কারখানায় সব তৈরি হয়। এই গোডাউন আমি দেখাচ্ছি, সব ছবি, ক্লাস। মুক্তিপাল ওনার নাম। আমি এই ঘূর্ণিগ্রামই কিন্তু কৃষ্ণনগরের অন্যতম মূল আকর্ষণ। কৃষ্ণনগর ভ্রমণে এসে অধরচন্দ্র দাসের যদি সরপুরিয়া না খাওয়া হয় তাহলে কিন্তু এই কৃষ্ণনগর আসা বৃথা। সেই কৃষ্ণনগরের অধরচন্দ্র দাস অ্যান্ড সানসের মিষ্টি দোকানের সামনে দাঁড়িয়ে সরপুরিয়া খাবো বলে যাই ভেতরে। সরপুরিয়ার সরপুরিয়া পাবো তো দাদা? হ্যাঁ, সরপুরিয়া আছে তো? এইটা না? না না, খাবো, এখানে দাঁড়িয়ে খাবো। এই সেই অদরের সরপুরিয়া। কত করে দুটো করে দিন? দু জায়গায়? হ্যাঁ, কত করে? দুটো করে 2 জায়গায়। স্পেশাল দেবো না, অর্ডিনারি স্পেশাল দিন। সেই ফেমাস অদরের সরপুরিয়া এখন আমি একটু টেস্ট করবো। কৃষ্ণনগরের অদরের মিষ্টি ফেমাস। কত করে দাদা এগুলো? 30 টাকা করে। এবার একটা টেস্ট করি আগে। ফ্যান্টাস্টিক। কৃষ্ণনগর ভ্রমণে এসে এই অধরচন্দ্র দাসের সরপুরিয়া না খেলে কিন্তু আপনার আশা বৃথা। আমরাও তাই চলে গেছিলাম অধরের সরপুরিয়া খেতে। 116 বছর ধরে এই দোকান অধরের সরপুরিয়া কিন্তু জগৎজোড়া বিখ্যাত। বর্তমানে পুরনো দোকানের পাশেই নতুন দোকান তৈরি হয়েছে। সেই অধর দাসের মিষ্টি খেয়ে আমরা এগিয়ে চললাম ক্যাথিড্রাল চার্চের দিকে। কৃষ্ণনগর শহরের উপকণ্ঠে এই রোমান ক্যাথিড্রাল চার্চ কৃষ্ণনগরের মূল অন্যতম আকর্ষণ বিন্দু।
1870 সালের 19শে জুলাই ফাদার অ্যান্টনি মেরিট এই প্রথম এই চার্চ তৈরি করেন। পরবর্তী ক্ষেত্রে 1 সেপ্টেম্বর 1886 ফাদার ফ্রান্সিস পোজি এই চার্চের প্রথম বিশপ হন। আর তিনি এই 1899 সালে এই পুরো চার্চটা তৈরি করেন যীশু খ্রিস্টকে উৎসর্গ করে। কৃষ্ণনগরের উপকণ্ঠে এই রোমান ক্যাথলিক চার্চ কলকাতার বুকে তৈরি হওয়া প্রথম সবথেকে বড় চার্চ, আর এশিয়ার বৃহত্তম চার্চগুলোর মধ্যে অন্যতম একটা। এই চার্চের পরিবেশ আর তার পাশের খ্রিস্ট মন্দির কিন্তু দুর্দান্ত। বেশ কিছুক্ষণ সময় এখানে কিন্তু আপনি ঘুরে দেখতে পারেন এবং ভালো লাগবে। কৃষ্ণনগর ভ্রমণের এটাই ছিল আমার শেষ দ্রষ্টব্য স্থান। কলকাতা থেকে মাত্র 113 কিলোমিটার দূরে এই কৃষ্ণনগর ইতিহাস সমৃদ্ধ স্থান আর ভীষণ সংস্কৃতির স্থান। এখানে কিন্তু পড়াশোনার কালচারও বেশ ভালো। কৃষ্ণনগর স্কুল কলেজ কিন্তু ভীষণ নামকরা। এই কৃষ্ণনগরে একদিনের জন্য বেরিয়ে পড়ুন আর সামনের শীতে বেশ ভালো লাগবে এই কৃষ্ণনগর ভ্রমণে। আর কৃষ্ণনগর থেকে ঘুরে আসতে পারবেন নবদ্বীপ, মায়াপুরও। আর এছাড়াও এই কৃষ্ণনগর কিন্তু গেটওয়ে অফ নর্থ বেঙ্গল। এখান থেকে বহরমপুর, মুর্শিদাবাদ, মালদা এবং উত্তরবঙ্গের কিন্তু সব যাতায়াতের সমস্ত সুবিধা আছে। তাই কৃষ্ণনগরকে বেস করে আপনি কিন্তু অনেক জায়গা ঘুরে নিতে পারেন এবং একদিন এই কৃষ্ণনগর ভ্রমণ কিন্তু আপনার ভীষণ ভালো লাগবে। তাই সামনের শীতে বেরিয়ে পড়ুন এই কৃষ্ণনগরের উদ্দেশ্যে একদিন ছুটির দিন দেখে। এই কৃষ্ণনগর ভ্রমণে আমাকে বিরাটভাবে সাহায্য করেছে এই আমার টোটো চালক ভাই বিক্রম ব্যাপারী। ওনার ফোন নাম্বার আমি অন স্ক্রিন দিয়ে দিলাম। কৃষ্ণনগর বেড়াতে এলে যোগাযোগ করতে পারেন ওর সাথে। বেশ কিছু জায়গা আপনাদের ঘুরিয়ে দেবে যেখানে কৃষ্ণনগরের অনেকেই নিয়ে যায় না বা জানা নেই। বেশ ভালো লেগেছে এই 4-5 ঘন্টা এই কৃষ্ণচন্দ্র ব্যাপারীর টোটো করে সারা কৃষ্ণনগর ঘুরতে। নিজে দাঁড়িয়ে থেকে গাইড করে আমায় ঘুরিয়ে দেখিয়েছে। কৃষ্ণনগর ভ্রমণের এই একদিনের ভ্রমণের এপিসোড আজকে এখানেই শেষ। এবার বাড়ি ফেরার পালা। যদি আপনাদের ভালো লাগে আমার এই এপিসোড তাহলে অবশ্যই শেয়ার করুন, লাইক দিন আর কমেন্ট করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। আগামী পর্বে আমি আসবো আবার নতুন তথ্য নিয়ে, নতুন জায়গা, কলকাতার ইতিহাস, কলকাতার সেরা 10টা ঐতিহাসিক স্থান। দেখতে থাকুন সঞ্জয় ব্যানার্জি সাপ্তাহিক।